আজ আমরা একটা বেশ অন্য রকম গল্প নিয়ে কথা বলছি, জমিদার বাড়ির অভিশাপ। একটা লেখার নির্বাচিত অংশ আর কি। বেশ গা ছমছমে ব্যাপার আছে গল্পটাতে। হ্যাঁ, শুরুটা তো বেশ সাধারণ। দুই বন্ধু রাজ আর অনিমেষ ছুটি কাটাতে গেছে। গঙ্গার ধারে বিশাল একটা পুরনো জমিদার বাড়ি, মানে ভাড়া নিয়েছে আর কি। ওই বাড়িগুলো যেমন হয় এখন তো লোকে ওগুলো পিকনিকের জন্য বা দু একদিনের জন্য ভাড়া নেয়, মালিক হয়তো অন্য কোথাও থাকেন। ঠিক। তো এই বাড়িটার পরিবেশটাই কিন্তু গল্পের একটা বড় অংশ। অবশ্যই বাড়িটা দেখাশোনার জন্য একজন কেয়ারটেকার আছে, সুব্রত, আর দুজন রান্নাবান্না, ঘরের কাজ এসবের জন্য চম্পা, গৌড়। কিন্তু ওরা তো সারাক্ষণ থাকে না, তাই না? না না, ওখানেই ব্যাপারটা। ওরা সন্ধে হলেই চলে যায়। বাড়িটা তখন একদম ফাঁকা, ওই দুই বন্ধু ছাড়া আর কেউ নেই। পুরোনো দিনের ঘণ্টা বাজিয়ে ডাকার ব্যবস্থা আছে যদিও। হ্যাঁ, কিন্তু কে শুনবে? আর মোবাইল নেটওয়ার্কও সন্ধ্যের পর প্রায় থাকেই না, একদম বিচ্ছিন্ন। বাবা! আর বাড়ির ভেতরটা, আসবাবপত্র, সে তো পুরো রাজকীয় ব্যাপার। পুরনো দিনের ভারী ভারী আসবাব, বিশাল ঘর, মনে হবে যেন অন্য যুগে চলে গেছি। হ্যাঁ, আর রাজ আর অনিমেষেরও ঠিক এই অনুভূতিটাই হচ্ছিল। ওরা তো পুরো মুগ্ধ, ভাবছিল যেন সত্যি সত্যি জমিদার আমলে ফিরে গেছে। সেই মেজাজেই ছিল ওরা। রাতের খাবারের ব্যবস্থাও করলো জমিয়ে। সুব্রতকে দিয়ে লুচি, পাঁঠার মাংস আনা করালো, সঙ্গে পানীয়ও ছিল। বেশ জমিদারি আয়োজন। একদম। আর ওই খাওয়ার পরেই পানীয় হাতে নিয়ে অনিমেষ মজা করে বলে ফেলল। কি বলল? বলল, ইস, এমন পরিবেশে যদি একজন বাইজি বা নর্তকী থাকতো, নাচ দেখাতো। ওহ, ঠাট্টা করে। হ্যাঁ হ্যাঁ, নিছকই ঠাট্টা। রাজও তাতে হ্যাঁতে হ্যাঁ মেলালো। ওই জমিদারি আমেজটা পুরো করতেই হয়তো কথাটা বলা, কিন্তু কে জানতো এখানেই গল্পের মোড়, তাই তো? ঠিক তাই। ওই কথাটা বলার প্রায় সঙ্গে সঙ্গে কারেন্ট চলে গেল। লোডশেডিং। কি কাণ্ড! পুরো অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। আর তার মধ্যে ওরা শুনতে পেল একটা শব্দ, ঘরের ভেতরেই। কিসের শব্দ? ঘুঙুরের আওয়াজ, স্পষ্ট ঘুঙুরের শব্দ। ভাবুন একবার অবস্থাটা। উফ, গায়ে কাটা দিচ্ছে। অন্ধকারটা একটু চোখে সয়ে আসার পর ওরা দেখল সিঁড়ি দিয়ে একজন নেমে আসছে, সাদা পোশাক পরা এক মহিলা। একা? ওই অন্ধকারে? হ্যাঁ, চারপাশে ভৌতিক নিস্তব্ধতা, শুধু ওই ঘুঙুরের শব্দটা আসছে। মহিলাটি কাছে এলে রাজ একটু সাহস করে জিজ্ঞাসা করল, কেউ নেই? কি উত্তর দিল মহিলাটি? হেসে উত্তর দিল, বলল, কেন, তোমরাই তো ডাকলে নর্তকীকে, এখন চিনতে পারছো না? ওরা তো ঠাট্টা করে বলেছিল। সেটাই তো। কিন্তু মহিলাটির ওই হাসির পেছনে ছিল একটা ভয়ঙ্কর রাগ, একটা অভিমান। সে বলতে শুরু করলো তার অতীতের কথা। কি কথা? বলল কিভাবে আগেকার দিনে জমিদাররা তাকে জোর করে নাচতে বাধ্য করত। সে নাকি নাচতে চাইতো না। আচ্ছা। আর সে যাতে কোলের বাচ্চার দোহাই দিয়ে নাচ বন্ধ করতে না পারে, তাই তার বাচ্চাকেই নাকি মেরে ফেলা হয়েছিল। বাবা, কি নৃশংস! হ্যাঁ, আর সে এর জন্য দায়ী করে সেই জমিদারদের লালসাকে। কিন্তু এখানেই শেষ নয়, আরও কিছু? মহিলাটি এরপর রাজ আর অনিমেষের দিকে আঙুল তুলল, বলল ওদের রক্তেও নাকি সেই একই জিনিস, নারী নিয়ে ফুর্তি করার ইচ্ছে। ওদের নর্তকীর কথা মনে পড়েছে, এটাই নাকি তার প্রমাণ? ঠিক। মহিলাটি বলল আগেরবার ক্ষমতার অভাবে সে কিছু করতে পারেনি, প্রতিশোধ নিতে পারেনি, কিন্তু এবার আর ছাড়বে না। তারপর কি করলো সে? কিছু বুঝে ওঠার আগেই, কোনো রকম রিয়্যাক্ট করার সুযোগ দেওয়ার আগেই মহিলাটি ঝাঁপিয়ে পড়ল দুজনের উপর, অতর্কিতে। সে কি? ওরা চিৎকার করতে পারেনি বা পালানোর চেষ্টা? কোনো সুযোগ দেয়নি। সুব্রত বা অন্যদের ডাকারও সময় পায়নি, চোখের পলকে গলা টিপে ধরল। ওহ, দুজনকেই? হ্যাঁ, সেখানেই শেষ। মুহূর্তের মধ্যে সব শেষ হয়ে গেল। অবিশ্বাস্য, একটা ঠাট্টা থেকে এমন পরিণতি। এটাই তো গল্পের সবচেয়ে ভয়ের দিক, ওই আকস্মিকতা। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, তাহলে ওই মৃতদেহগুলোর কি হলো? কেউ জানতে পারলো? সেটা আরও রহস্যময়। বেশ কিছুদিন পর পুলিশ খবর পায়, এসে ওই বাড়ি থেকে দুটো মৃতদেহ উদ্ধার করে। কিন্তু ততদিনে পচে গেছে। হ্যাঁ, প্রায় পচে গলে যাওয়া অবস্থা। কিভাবে তাদের মৃত্যু হলো বা তারা কারা, সেই রহস্য আর সমাধান হয়নি। বাড়িটা আবার খালি হয়ে গেল। সত্যি, গল্পটা শোনার পর অনেকগুলো প্রশ্ন মাথায় আসছে। ওই বন্ধুদের হালকা চালের কথা, বা হয়তো তাদের অবচেতন মনের কোনো ইচ্ছা, সেটাই কি অতীতের কোনো অভিশাপকে জাগিয়ে দিল? এটা একটা গভীর প্রশ্ন, কিন্তু স্থান, কাল আর মানুষের মনের ভেতরের ইচ্ছে বা আকাঙ্ক্ষা, এদের মধ্যে কি কোনো অজানা যোগসূত্র থাকতে পারে, যা এমন পরিণতির দিকে ঠেলে দেয়?
এই জমিদার বাড়িটা তাহলে কি শুধু একটা বাড়ি, নাকি অতীতের অনেক না বলা কথা, অনেক অপকর্মের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে? কে জানে, এই প্রশ্নগুলোই হয়তো আমাদের ছেড়ে যায় গল্পটা, ভাবতে বাধ্য করে।